সুপ্রিয় দর্শক শ্রোতা, শুভ সন্ধ্যা। শুরু করছি সমকালীন ভাবনা ভিত্তিক আলাপচারিতার অনুষ্ঠান কি ভাবছেন। সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন। সঙ্গে আছি আমি কামরুজ্জামান কামরুল। 2024 সালের 5ই আগস্ট বাংলাদেশে একটি গণঅভ্যুত্থান সৃষ্টি হয়েছিল। সেই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা, গণঅভ্যুত্থানের রাষ্ট্রের সংস্কার, বৈষম্যহীন একটি গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা কায়েম, বিভিন্ন বিষয় ছিল। এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। আজকের অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ জাসদ স্থায়ী কমিটির সদস্য, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র ছাত্রী সংসদ ডাকসুর সাবেক সাধারণ সম্পাদক ডাক্তার মোস্তাক হোসেন। মোস্তাক ভাই, আপনাকে অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। জি, আপনাকে ধন্যবাদ আমাকে এই আলোচনায় সুযোগ দেওয়ার জন্য। জি মোস্তাক ভাই, আমরা আলোচনায় চলে যাই। সেটা হলো যে প্রথমে আপনার কাছে আমি একটা প্রশ্ন রাখবো যে 2024-এর 5ই আগস্ট ঘটে যাওয়া গণ অভ্যুত্থানের মূল লক্ষ্য কি ছিল? একটি স্বৈরাচারী সরকারের পতন, নাকি নিপীড়নমূলক এই রাষ্ট্র ব্যবস্থার পরিবর্তন? দেখুন, 2024-এর জুলাই গণ অভ্যুত্থানের একটা বিশেষ বৈশিষ্ট্য হলো এখানে বিভিন্ন রাজনৈতিক দল নেপথ্যে অংশগ্রহণ করেছে, আর সামনে ছিল কোটা সংস্কার আন্দোলন, ছাত্র নেতৃত্ব, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের তাদের একটা সমন্বয়ের একটা জাল ছিল সারা দেশে। তাদের কিন্তু গণ অভ্যুত্থানের ডাক দিয়ে কোটা সংস্কার আন্দোলন শুরু হয়নি, কিন্তু জুলাই গণহত্যার পরে এই কথাটা বারবার আসছিল। রাজনৈতিক দলগুলো থেকে বলা হচ্ছিল এই সরকারের পদত্যাগ ছাড়া এই শান্তিপূর্ণ সমাধান নয়। এবং মধ্য জুলাইয়ের পর থেকে বিভিন্ন রাজনৈতিক দল, আমার দল বাংলাদেশ জাসদ সহ, এবং বাম গণতান্ত্রিক জোট, ফ্যাসিবাদ বিরোধী বাম মোর্চা, আমরা জুলাইয়ের সেই শেষ দিক থেকেই প্রথম থেকে আমরা বলে আসছিলাম শেখ হাসিনাকে পদত্যাগ করে একটি গ্রহণযোগ্য অন্তর্বর্তী সরকারের অধীনে সংসদ নির্বাচনের মাধ্যমে সংকট সমাধান করতে হবে। সে নির্বাচনটা হয়েছিল জানুয়ারি মাসেই, তখন থেকে আমরা বলে আসছি। তো এই গণ আন্দোলন যখন গণ অভ্যুত্থানে পরিণত হলো, সাধারণ ছাত্রদের অংশগ্রহণে, গোটা দেশবাসীর অংশগ্রহণে, এবং সমস্ত বিরোধী দল এমনকি সরকারি দলের সমর্থকরাও রাজপথে নেমে এসছে। বিভিন্ন পেশাজীবীতে যারা সরকারের সমর্থক ছিল, বিভিন্ন চাকুরিরত বা বেসরকারি মানুষ, শ্রমিক, সরকারি দলের সমর্থক, কিন্তু তারা এই হত্যাকাণ্ডে, জুলাই হত্যাকাণ্ডে তারা প্রচণ্ড বিক্ষুব্ধ হয়ে রাজপথে নেমে আসে এবং প্রশাসনও নিষ্ক্রিয় হয়ে যায়, সরকারের পক্ষ থেকে সমর্থন প্রত্যাহার করে। যেহেতু অন্যান্য গণ অভ্যুত্থানের একটা কেন্দ্রীয় সংগঠন থাকে, তাদের দাবি দেওয়া নির্দিষ্ট থাকে বা তারা সে দাবিটা তুলে ধরে। যেমন 69 গণ অভ্যুত্থানে সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ, তাদের সেই নির্দিষ্ট দাবি ছিল। 1990-এর গণ অভ্যুত্থানে সেখানে রাজনৈতিক দল হিসেবে তৎকালীন 5 দল, 7 দল, 8 দল লিয়াজো কমিটি তাদের গণ অভ্যুত্থানের সেই একটা ডাক ছিল যে এরশাদকে পদত্যাগ করে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। তো এইভাবে এইরকম কোনো যদি কেন্দ্র ধরি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা, যাদের নেতৃত্ব প্রস্ফুটিত করা হয়েছিল ডিবি অফিসে তাদের গ্রেপ্তারের মাধ্যমে, তারা কিন্তু ডিবি অফিসে বসে একবার আন্দোলন প্রত্যাহার করলেন। তারা বাইরে যারা ছিলেন তারা কিন্তু আন্দোলন চালিয়ে গেলেন, এবং তারা বাইরে আসার পরে এই যারা বন্দী ছিলেন এরা মিলে তারা অবশেষে সম্ভবত 3 তারিখে তারা বললেন যে এক দফা শেখ হাসিনার পদত্যাগ, ফ্যাসিবাদের প্রত্যাবর্তন রোধ করতে হবে এবং বৈষম্যহীন বাংলাদেশ করতে হবে। এই একটা সংক্ষিপ্ত ঘোষণা। তার আগের দিন 2রা আগস্ট দ্রোহযাত্রার পক্ষ থেকে, দ্রোহযাত্রার যিনি, আমরা দুজনেই ছিলাম সেখানে, জনাব আনু মোহাম্মদ দ্রোহযাত্রার পক্ষ থেকে সরকারের পদত্যাগ এবং ভবিষ্যৎ সরকার কি করবে বা কিভাবে হবে সেগুলো তারা একটা রূপরেখা দিয়েছিলেন। কাজে এখান থেকে আমরা যদি এর মধ্যে কমন ফ্যাক্টরস ধরি, যে সবাই যেটা একমত ছিল সেটা হচ্ছে
এই জুলাইয়ের গণহত্যাকারী শেখ হাসিনার সরকারকে অবিলম্বে সরে যেতে হবে, ফ্যাসিবাদের পুনরুত্থান যেন না হয়, যেটি ছাত্রদের ঘোষণার মধ্যে দিয়ে এসেছিল, যেটা নাহিদ ইসলাম শহীদ মিনারে ঘোষণা করেছিলেন ৩রা আগস্ট। এবং আমরা একটা বৈষম্যহীন বাংলাদেশ চাই। তারা কোটার বৈষম্য দূর করতে গিয়ে তারা গোটা জাতিকে বৈষম্য মুক্ত করার ডাক দিয়েছেন, অত্যন্ত ইতিবাচক ঘোষণা। কাজে এই মোটা দাগে ইমিডিয়েট হলো শেখ হাসিনাকে ক্ষমতা থেকে তাকে অপসারণ করতে হবে, এবং যেটা মধ্যমেয়াদী বলা যায়, মধ্যমেয়াদী লক্ষ্য হচ্ছে ফ্যাসিবাদের পুনরাবৃত্তি রোধ করে সিস্টেম করতে হবে সেটা। আর দূরবর্তী লক্ষ্য বলতে পারি যে একটা বৈষম্যহীন বাংলাদেশ করা। এই মোটা দাগে আমরা বলতে পারি যে অভ্যুত্থানের লক্ষ্য যদি এভাবে বুঝে থাকি। জি মোস্তাক ভাই, আপনি 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 বললেন যে এই অভ্যুত্থানে সমাজের বিভিন্ন রাজনৈতিক দল, বিভিন্ন পেশা, শ্রমের মানুষ এখানে অংশগ্রহণ করেছিল, এমনকি সরকারি দলের অনেক সমর্থকও এই গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করেছিল। তো এখন কথা হলো যে এই যে যারা অংশগ্রহণ করেছিল গণ অভ্যুত্থানে, তাদের প্রত্যাশা, এবং আপনি বললেন যে ছাত্র নেতৃবৃন্দ বা যারা নেতৃত্ব, যতটুকুই আমরা দৃশ্যমান ছিল নেতৃত্ব দেখেছি, তো তাদের প্রত্যাশা, এই দুইটা প্রত্যাশার কি কোনো সমন্বয় ছিল? একই প্রত্যাশা ছিল? কোনো সাংগঠনিক কাঠামো ছিল না, রাজপথে একটা ঐক্য হয়েছে। যেমন আমরা যে দ্রোহযাত্রা করেছিলাম ২রা আগস্ট, সেখানে কিন্তু ছাত্ররা ব্যাপক সংখ্যায় অংশগ্রহণ করেছে। হয়তো ছাত্রদের নেতৃত্ব যারা দিয়েছিলেন তারা আড়ালে ছিলেন। অনেকগুলো ছাত্র সংগঠন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নেটওয়ার্ক, বিভিন্ন পেশাজীবীরা বিকেলবেলা ২রা আগস্ট তারা একই জায়গায় জমায়েত এবং বিক্ষোভ মিছিলের কর্মসূচি দিয়েছেন। তারা এই যে দ্রোহযাত্রা, যে আনু মোহাম্মদের নেতৃত্বে যে কমিটিটা ছিল সাংস্কৃতিক এবং সামাজিক কর্মীদের, তার সেই নেতৃত্বটাকে তারা আনঅফিসিয়াল হলে মেনে নিয়েছেন এবং তাদের মিছিলেই সবাই যোগদান করেছেন, তারা কোনো আলাদা প্রোগ্রাম করেননি। তো এটুকুই বলা যায় যে সব একের মিছিলে অপররা অংশগ্রহণ করেছে। যখন ছাত্ররা শাটডাউন ডেকেছে, যখন তারা অবরোধ ডেকেছে, সবাই সেখানে পার্টিসিপেট করেছে। কোনো বিবৃতি দেওয়ার মাধ্যমে হয়তো হয়নি, কিন্তু এই ব্যারিকেডগুলোতে প্রত্যেকটা বিরোধী দলের কর্মী, সাধারণ জনগণ, গৃহবধূ, সরকারি দলের সমর্থক, তারা সবাই কিন্তু এখানে অংশগ্রহণ করেছে। এটা হয়তো কোনো সাংগঠনিক গ্রুপ বা সাংগঠনিক কাঠামো যেটা ৯০-এর গণ অভ্যুত্থানে ছিল বা ১৯৬৯-এর গণ অভ্যুত্থানে ছিল, সেরকম দেখা যায়নি। কিন্তু মাঠে সবাই একরকম ছিল, যৌথ কাঠামো বা যৌথ রাজনৈতিক ঘোষণা হয়তো ছিল না। আপনার আনু মোহাম্মদ স্যার, ওনার নেতৃত্বে দ্রোহযাত্রা হলো, আপনারা সেখানে ছিলেন, আপনারা জাতীয় নেতৃবৃন্দ সেখানে ছিলেন। তো গণ অভ্যুত্থানটা ঘটে যাওয়ার পরে আনু মোহাম্মদ স্যার বা আপনাদের সেইভাবে আর মেন স্ট্রিমে দেখা যায়নি। যাই হোক, আন্দোলনের সময় সবচেয়ে বেশি উচ্চারিত স্লোগান ছিল উই ওয়ান্ট জাস্টিস। গ্রাফিতিতেও তাই ছিল, দেওয়ালে যে গ্রাফিতিগুলো লেখা হয়েছিল সেখানেও এই স্লোগানটা খুব বেশি করে ছিল। তো পরবর্তীতে অন্তর্বর্তীকালীন সরকার এবং তারপরে নির্বাচিত আজকের যে সরকার, তো সেই সরকার সেই উই ওয়ান্ট জাস্টিস, সেই জাস্টিস কতটুকু নিশ্চিত করতে পেরেছে? নাকি এই আপনার অভ্যুত্থানের আগে চাইতে আগে যে অবস্থা ছিল তার চাইতে বেশি ইনজাস্টিস হচ্ছে, এমন কিছু? মূল জাস্টিসটা হলো যে জুলাই হত্যাকারী শেখ হাসিনার সরকারকে উৎখাত করা গেছে, এবং নাহলে হত্যাকাণ্ড হতেই থাকতো। এটা শেখ হাসিনার সরকার মানে একটা অন্তহীন যাত্রা, প্রতিদিন শতাধিক মানুষ গুলি করে হত্যা করা হচ্ছিল সারা দেশে। সেটা একটা জাস্টিস হয়েছে তাকে উৎখাত করে। কিন্তু আপনি যদি প্রাতিষ্ঠানিক জাস্টিস বলেন, সেটা কোনো প্রাতিষ্ঠানিক আকাঙ্ক্ষা ছিল, এখনো আছে, যে সমাজের বৈষম্যের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে, গায়ের জোরের বিরুদ্ধে, সেটা কিন্তু এখনো প্রতিষ্ঠা হয়নি। এই জন্য প্রয়োজন হচ্ছে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া। এবং জাস্টিসে করার নাম দিয়ে বিভিন্ন গোষ্ঠী, যেমন ধর্মীয় উগ্রবাদী, নব্য ফ্যাসিবাদী প্রবণতা নিয়ে যারা ধর্মীয় গ্রুপগুলো আছে, তারা তাদের মতো করে জাস্টিস করতে গিয়ে অন্যদের উপরে ইনজাস্টিস করেছে। যেমন মুক্তিযুদ্ধের স্মারক ভাস্কর্য তারা মনে করেছে এটা ভেঙে গুড়িয়ে দিলেই জাস্টিসটা হবে, অথচ এটা মুক্তিযুদ্ধ চেতনার উপর একটা বড় আঘাত। এবং এইসব ঘটনার মধ্য দিয়েই গণ অভ্যুত্থানের মধ্যে যে রাজপথের ঐক্য ছিল, সেই ঐক্যটা ভেঙে দেওয়া হয়েছে। আমি বলবো যে ইচ্ছাকৃতভাবেই প্রতিক্রিয়াশীল শক্তি যারা জনগণের জাগরণকে ভয় পায়
এবং জনগণের জাগরণ ঘটলে কিন্তু এই রাষ্ট্রটা জনগণ তার নিজের মতো করে গড়ে নেয়। সেটা যেন না হয়, এজন্য কিন্তু যারা বিদেশি শক্তি যারা চায় না বাংলাদেশের একটা গণমুখী রাজনীতি হোক, গণমুখী রাষ্ট্র ব্যবস্থা হোক, তাদেরও সেই এখানে উস্কানি ছিল বা সায় ছিল। এবং তাদের এখানকার যারা এটা করেছে ধর্ম উগ্রবাদী এবং অন্য ধর্মবাদী বাদেও যারা বিরোধী দল ছিল তাদের একটা বড় অংশ তারা এটাকে জেনে হোক তাদের নেতারা বুঝেছেন যে সংঘবদ্ধ জনগণকে ছত্রভঙ্গ না করলে এই গণ অভ্যুত্থানের বিপদটা তাদের মধ্যেও আসবে, যেমনটি মুক্তিযুদ্ধের পরে হয়েছে। মানে মুক্তিযুদ্ধের সময় থেকে মুক্তিযুদ্ধের যে শক্তিটা আমাদের ফুটে উঠেছিল সারা বাংলাদেশে, শ্রমিক, কৃষক, মেহনতি মানুষ একটা প্রগতিশীল রাজনীতি, নতুন একটা রাষ্ট্র গড়ে তুলবে, সেটা যেন না হয়, পুরনো রাষ্ট্র কাঠামো যেন থেকে যায়। মুক্তিযুদ্ধ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে সেরকম লুটপাট এইগুলো শুরু হয়েছিল, জনগণকে বিতশ্রুদ্ধ করে তোলা। 90-এর গণঅভ্যুত্থানের পরে আমরা ছাত্র আন্দোলন করলাম, কিন্তু ছাত্র নেতৃত্বের একটা ক্ষুদ্র অংশকে তারা এইরকম লুটপাট দখলবাজির মধ্যে নামিয়ে দিয়েছে, যদিও মাত্রাটা অনেক কম ছিল, চোখে পড়েনি, কিন্তু নেতৃত্বকে কলুষিত করে দেওয়া, জনগণকে হতাশ করা, এই কাজটা ব্যাপক আকারে হয়েছে 24-এর গণঅভ্যুত্থানের পরে। আমি তো মনে করি যে একেবারে ঠান্ডা মাথায় পরিকল্পনা করে যারা লুটেরা গোষ্ঠী তারা অকাতরে তারা কোটি কোটি টাকা ঢেলেছে যেন বিভক্তিটা করা যায় এবং ছাত্র নেতৃত্বকে কলঙ্কিত করা যায়, কালিমালিপ্ত করা যায়। 3টা বিষয়ে CNN মার্কিন যুক্তরাষ্ট্রের একটা বার্তা সংস্থা বলেছে কেন এই গণ অভ্যুত্থানটা তারা সাফল্যের মুখ দেখলো না। হ্যাঁ, সাফল্য হয়েছে, শেখ হাসিনাকে আমরা বিদায় করতে পেরেছি, তার ফ্যাসিবাদী শাসনের নিগড়ে দেশ এখন নেই, কিন্তু আবার লক্ষণ দেখা যাচ্ছে নতুন ফ্যাসিবাদ আসে কিনা। তবে এই ছাত্রদের নেতৃত্বের গণঅভ্যুত্থান ব্যর্থ হয়েছে 3টা কারণে। একটা হচ্ছে তারা এই সেকুলার যে চরিত্র ছিল গণ অভ্যুত্থানের জুলাইয়ে, সেটাকে তারা নষ্ট করেছে, এখানে ধর্মীয় উগ্রতাকে তারা এনেছে। দ্বিতীয় হচ্ছে আপনার ইতিহাসকে তারা নতুন করে লেখার চেষ্টা করেছে 71-কে অস্বীকার করে। আর তৃতীয় হচ্ছে এই বিশ্বাসযোগ্যতা। ছাত্র নেতৃত্ব কলুষিত এবং কলঙ্কিত এমনভাবে হয়েছে যে তারা একটা ভালো কথা বললেও জনগণ আজকে গ্রহণ করছে না। এভাবে তারা একটা বিতর্কিত একেবারে কোণঠাসা হয়ে গেছে। ফলে অভ্যুত্থানে তো একটা কেন্দ্রীয় সংস্থা লাগে, কেন্দ্রীয় একটা আস্থার জায়গা, সেই আস্থাটাকে একেবারে গুঁড়ো করে দেওয়া হয়েছে। একেবারে আমি মনে করি এর পিছনে কায়েমি স্বার্থবাদীদের, তারা হয়তো এক জায়গায় বসে প্ল্যান করেনি, তাদের অস্তিত্ব, তাদের সেই পুরনো সমাজ ব্যবস্থা, পুরনো রাষ্ট্রযন্ত্র, পুরনো লুটপাট, পুরনো সেই এটাকে টিকিয়ে রাখার জন্য যেভাবে পারে তারা এই অভ্যুত্থানকে মুখোমুখি তারা করতে পারে, তারা ভেতর থেকে এটাকে একেবারে ধসিয়ে দেওয়ার চেষ্টা করেছে এবং আমি তারা মনে করি তারা বেশ সফল হয়েছে। তবে ইতিহাস বলে যতই দিন যাবে এই গণ অভ্যুত্থানের যে মূল চেতনা সেটা কিন্তু ফুটে উঠবে। যেমন আমি দেখেছি মুক্তিযুদ্ধের পরবর্তী বছরে 72 সালে 16 ডিসেম্বর 26শে মার্চ খুব একটা জনগণের মধ্যে কিন্তু উচ্ছ্বাস ছিল না, জনগণ অনেকটা ম্রিয়মান ছিল, হতাশ ছিল। কিন্তু যতই দিন গিয়েছে ততই কিন্তু মুক্তিযুদ্ধ তার আপন মহিমায় উজ্জ্বল হয়ে উঠেছে। তবে ক্ষতিটা হয় কি, আপনি একটা গণ অভ্যুত্থান বা একটা জনযুদ্ধের পরে যেভাবে মানে কায়েমি স্বার্থরা দুর্বল থাকে, তখন যারা কায়েমি স্বার্থের বিরুদ্ধে রাজনীতি করে তারা যদি তড়িৎ গতিতে এই সমাজটাকে এবং রাষ্ট্রটাকে পুনর্গঠন করতে চায় জনগণের স্বার্থে, সেটা ইজিলি করতে পারে। পরবর্তী পর্যায়ে হয়তো সেই যে লুকায়িত চেতনা যা অথবা বিতাড়িত করা হয়েছে যে চেতনা, সেটা ফিরে আসে, কিন্তু ইতিমধ্যেই রাষ্ট্রযন্ত্র বলেন বা কায়েমি স্বার্থ তারা কিন্তু অনেকখানি শক্তিশালী হয়ে যায়। তখন নতুন করে আবার সংগ্রাম শুরু করতে হয় সেই গণ অভ্যুত্থান বা সেই জনযুদ্ধের চেতনাকে সামনে দিয়ে। আজকে দেখুন, আজকে 2026 সালের যেই আমরা জুলাই অভ্যুত্থান পালন করছি, অনেক কথা চলে এসছে এবং যারা রাজনীতিতে সমাজ পরিবর্তন চান, যারা সমাজের প্রগতি চান, যারা গণতন্ত্র চান, তাদের কণ্ঠ কিন্তু 2025 সালের চাইতে এখন খুবই অনেক বেশি সোচ্চার। গণমাধ্যম বলেন বা সব জায়গায় যারা এই গণঅভ্যুত্থানকে নষ্ট করার চেষ্টা করেছে, গণঅভ্যুত্থানের বন্ধু সেজে, যারা গণঅভ্যুত্থানের মধ্যে বলে, অনেকে বলে গুপ্ত ভাবে ছিল বা সুপ্ত ভাবে ছিল, যারা তাদের সাংগঠনিক জোর দিয়ে, পেশি শক্তি দিয়ে গণঅভ্যুত্থানকে নস্যাৎ করার চেষ্টা করেছে, ওদের কণ্ঠ কিন্তু 2025 থেকে 2026-এ ক্ষীণ, 2027-28-এ কিন্তু আরো ক্ষীণ হয়ে যাবে। কিন্তু রাষ্ট্রযন্ত্রটাকে পরিবর্তন করবার যেই অবজেক্টিভ সিচুয়েশন ছিল সেটা কিন্তু ধীরে ধীরে দুর্বল হয়ে যাচ্ছে। সাবজেক্টিভ ফোর্সগুলো
বিষয়গত শক্তিগুলো বা যারা এটা সত্যিকার ধারণ করে তারা হয়তো ধীরে ধীরে শক্তিশালী হবে, তাদের মধ্যে সমঝোতাটা আরো শক্তিশালী হবে, কিন্তু পরিবর্তন করবার জন্য তারা কতটুকু যেই জোরটা 24 আগস্ট থেকে শুরু করে ছিল সেই জোরটা কতখানি থাকবে সেটা কিন্তু এখন আমরা বলতে পারছি না। যেভাবে আমরা 90-এর পরে দেখেছি যে সেই জোরটা দুর্বল হয়ে গেছে, 71-এর মুক্তিযুদ্ধের পরে সেই জোরটা দুর্বল হয়ে গিয়েছিল, কিন্তু চেতনা হয়তো ভাস্বর হয়ে উঠেছে যে আমরা কি হারাচ্ছি, আমরা কি করেছিলাম, আমরা সেই 24-এর সময় কে কি করেছি সেগুলো কিন্তু অত খোঁজাখুঁজি 25 সালে হয়নি। এখন ধীরে ধীরে আসছে কে কোথায় ছিল, কোন ভূমিকা পালন করেছে। দেখুন, মুক্তিযুদ্ধে কথা আমি বলি যে 60-এর দশক থেকে জনাব সিরাজুল আলম খান এবং তার সহযোগীরা যে নিউক্লিয়াসের মাধ্যমে এই স্বাধীনতা সংগ্রামটাকে এগিয়ে নিয়ে গেছেন সবকিছু মোকাবেলা করে, এটা কি 1972 সালে আমরা প্রকাশ হতে দেখেছি? এটা 80-র দশকের শেষ দিকে প্রকাশ হয়েছে, মুক্তিযুদ্ধ শেষ হওয়ার 10 বছর পরে। কিন্তু ততদিনে তো মুক্তিযুদ্ধ বিরোধীরা আমাদের সমাজ, রাষ্ট্র, অর্থনীতি সব জায়গাতে তারা ঘাঁটি করে বসে আছে, কিন্তু আমরা পুরনো ইতিহাস সামনে আসলাম। কাজে এই গণ অভ্যুত্থানের কপালে আমার মনে হয় সেই একই অবস্থা। এই গণ অভ্যুত্থানের প্রকৃত সংগঠক, যারা প্রকৃত চেতনার ধারক, তারা ধীরে ধীরে সামনে আসছেন। যারা মেকি, যারা গণ অভ্যুত্থানের সুযোগ নিয়ে এই সমাজটাকে সে পুরনো অন্ধকার গর্তে ফেরত নেওয়ার চেষ্টা করেছে, তারা হয়তো ধীরে ধীরে দুর্বল হয়ে যাবে। কিন্তু এই সমাজটাকে পরিবর্তন করবার যে শক্তি, সমাজটাকে বদলে দেওয়ার যে পরিবেশ, সেটা কিন্তু অনেকখানি থিতিয়ে যাচ্ছে। ফলে ওই আপনার গণঅভ্যুত্থানের যারা মূল লক্ষ্য ছিল সেই লক্ষ্যটা তো নস্যাৎ হয়ে গেছে ইতিমধ্যে। তাহলে এই লক্ষ্যকে আবার ফিরিয়ে আনতে হলে কি আরেকটা গণঅভ্যুত্থান দরকার? ঠিকই বলেছেন, কারণ মানুষের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাকে যদি আপনি পূরণ করতে না পারেন, মানুষের আকাঙ্ক্ষাকে আপনি দমন করতে পারবেন না। হয়তো নানা রকম ফন্দি ফিকির করে, কৌশল করে, অপপ্রচার করে, বিভক্তি করে আন্দোলনকারী শক্তিগুলোর মধ্যে এটাকে আপনি হয়তো ধামাচাপা দিয়েছেন, কিন্তু যদি সমাজে আসলে বৈষম্য দূর না হয়, যদি ফ্যাসিবাদী রাষ্ট্র কাঠামোর সংস্কার না হয়, যদি সেই পুরনো পুরনো খোলসের ফ্যাসিবাদে নতুন ফ্যাসিবাদ, নতুন কোনো দল বা ধর্মের নামে কোনো একটা ফ্যাসিবাদ আবার মাথাচাড়া দেয়, ওই যে গণ অভ্যুত্থানের যে স্মৃতি, গণ অভ্যুত্থানের যে প্রেরণা, সেটা আবার জেগে উঠবে। হয়তো 24-এর চাইতে আরো প্রচন্ড ভাবে সেটা হবে, বা আরো আরো সুশৃঙ্খল তীব্র হতে ভাবে পারে। হবে। সেটা সেটা কিন্তু ঠিকই রাখা যাবে না। আর যদি যতখানি আমরা এই চেতনাকে পূরণ করতে পারবো, এগিয়ে নিতে পারবো, ততটুকুই শান্তিপূর্ণ ভাবে হয়তো পরিবর্তনটা হবে। আর যদি শান্তিপূর্ণ পথে পরিবর্তন না হয়, যদি সংস্কারগুলো না হয়, মানুষের বৈষম্য না কমে, তাহলে আপনি শত চেষ্টা করেও জিনিসটাকে শান্তিপূর্ণ রাখতে পারবেন না। 24-এর আগে তো আমরা মানে অধিকাংশ রাজনৈতিক দল বলেছি যে শান্তিপূর্ণ পন্থায় একটা নির্বাচনের নির্বাচন মাধ্যমে হোক। সরকার পরিবর্তনের পথ খোলা রাখা উচিত। না হলে এই দেশ একটা মানে প্রচন্ড মানে সংঘর্ষের মধ্যে যাবে। যারা ক্ষমতায় ছিল তারা তো শোনেনি, শান্তিপূর্ণ তো আর থাকেনি। হাজারো রক্তের বিনিময়ে আজকে আমাদের এই জায়গায় আসতে হয়েছে। জি মুস্তাক ভাই, গণতন্ত্রের অন্যতম শর্ত ফ্রিডম অফ স্পিচ বা বাক স্বাধীনতা। তো আপনার 24-এর গণ অভ্যুত্থানের আগে মানুষের বাক স্বাধীনতা যতটুকু ছিল, গণ অভ্যুত্থানের পরে ইন্টারিম গভর্নমেন্টের সময় কি তার চেয়ে বেশি ছিল? অথবা এখন নির্বাচিত সরকার এখন কি তার চেয়ে বেশি আছে? আপনি কি মনে করেন? না, এটা তো বটেই। আপনার শেখ হাসিনা সরকারের সময় যেভাবে একটা আতঙ্ক ভয় ছিল, সেটা তো এখন নেই, কিন্তু নতুন আতঙ্ক উঁকি মারছে। শেখ হাসিনার সময় একটা কথা শুনতাম যে সেলফ সেন্সারশিপ, যে হয়তো লিখিত কোনো আদেশ নেই, কিন্তু পত্রিকার সম্পাদক বা টেলিভিশনের সম্পাদক কিংবা যারা অনলাইনে কাজ করেন, তারা এটা বুঝে নেয় যে এটা করলে কিন্তু আমার উপরে খড়গ আসবে। যারা সাহস দেখিয়েছেন তারা বিপদে পড়েছেন, তারপরেও করেছেন। তো এখন অতটা না হলেও কিন্তু লক্ষ্য দেখা যাচ্ছে, কারণ আইন কানুন তো খুব একটা পরিবর্তন হয়নি। পুলিশের সেই মানুষকে দমন করার মেন্টালিটি পরিবর্তন হয়নি। যারা শাসক দল তাদের কর্মীরা তারা পেটাচ্ছে। হ্যাঁ, নিশ্চয়ই আপনি কেউ যদি খারাপ কথা বলে, অশ্লীল কথা বলে, অবশ্যই প্রতিবাদ করবেন। তার যদি পিটিয়ে এটা ঠান্ডা করতে চান, তাহলে তো সে আগের মতো জায়গায় সে লক্ষণ দেখা যাচ্ছে আগের মতোই। যদি এখনো পর্যন্ত আমি বলতে পারি না 2026 সালের আজকের এই আগস্ট মাসে যে একেবারে 2024-এর জুলাইয়ের আগে আগে যেই ছিল সেটি এরকম পরিবেশ আছে, সেটা বলা যাবে না। কিন্তু সেরকম আসার একটা
নমুনা বা লক্ষণ লক্ষণ কিন্তু আছে, আছে। এটাকে লক্ষণ আমরা দেখা যাচ্ছে। অস্বীকার করতে পারি না। জি। তো দেশের উন্নয়নের পথে সবচেয়ে বড় বাধা দুর্নীতি। তো জনগণের আকাঙ্ক্ষার দুর্নীতিমুক্ত বাংলাদেশ। তো দুর্নীতিমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠার ক্ষেত্রে কোনো দৃশ্যমান পরিবর্তন কি ইতিমধ্যে লক্ষ্য করা যাচ্ছে গণঅভ্যুত্থানের পরে, নাকি বেশি হচ্ছে দুর্নীতি আরো? গণঅভ্যুত্থানের পরপরই কিন্তু আপনার এই যে সমস্ত অফিস সম্পর্কে অভিযোগ আছে তারা ঘুষ খায়, মানে একেবারে গণহারে, সে সমস্ত অফিস আদালতে কিন্তু এইগুলো একদম বন্ধ হয়ে গিয়েছিল এবং মানুষের কাজকর্ম কিন্তু এই যে তারা মানুষের কাজকর্ম করেনি, যারা দুর্নীতি করেছে তারা অফিস টফিসে আসেনি, টাকা চাওয়ার সাহস করেনি, রাস্তাঘাটে ট্রাফিক ঘুষ খাওয়া বন্ধ করেছিল। একটা গণ অভ্যুত্থানের ভয়ে এই দুর্নীতিবাজীরা নিজে থেকেই তারা বিরত ছিল। কিন্তু দেখুন, তারা প্রথম কাজটাই করেছে যে নেতৃত্বকে ঘুষ দিয়ে তাদেরকে দুর্নীতিগ্রস্ত করে দেওয়া, যে তুমিও খাও আমিও খাই। এইটা এইটা এবং আস্তে আস্তে আবার সেই দুর্নীতির চক্র, সেই সমস্ত অফিস আদালত বা রাস্তাঘাট সেই একই। এবং এটা দেখুন, একটা নির্বাচিত সরকারের মন্ত্রী কিভাবে বলে এটা চাঁদাবাজি নয়, এটা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং। ঘুষ তো এই কথা বলেই বলা আন্ডারস্ট্যান্ডিং। হয়, তারা কি বলে হুম। ঘুষ দে, হুম। বলে যে আমরা একটা জনহিত কর কাজ করবো, কাজে আমাদেরকে আপনারা সহযোগিতা করেন বা আগে থেকেই সহযোগিতা করেন, তাহলে আপনার কাজটা করে দিব। কাজে কাজে আপনি দেখেন যে এই সিস্টেম কোনো পরিবর্তন হয়নি। মানুষের তীব্র আকাঙ্ক্ষা ছিল বা দুর্নীতিবাজের নিজেরাই ভীত সন্ত্রস্ত ছিল, কিন্তু তারা আবার আগের জায়গায় ফিরে এসছে, হয়তো চেহারা পরিবর্তন হয়েছে। আগে মানে করিম দুর্নীতি করেছে, এখন রহিম করছে, কিন্তু করিমের সাথে রহিমের যোগ সাজস কিন্তু এখনো আছে। সেই সেই দুর্নীতি ব্যবস্থা একেবারে কোনো রকম আচর লাগেনি। দুর্নীতি দমন কমিশন তারা কাজ শুরু করেছিল, তারা পদত্যাগে বাধ্য হলো আপনার এই নির্বাচনের পরে। খুবই একটা কলঙ্কজনক ঘটনা। এখনো পর্যন্ত দুর্নীতি দমন কমিশন যেভাবে ঐক্যমত কমিশনে সবাই আমরা একমত হয়েছিলাম, সেভাবে দুর্নীতি দমন কমিশন কিন্তু এখনো পুনর্গঠিত হয়নি। তারা সময় ক্ষেপণ করছে, যে সময় ক্ষেপণ হলে মানুষ ভুলে যাবে, বিভিন্ন রকম রাজনৈতিক গোলযোগ শুরু হবে, সেই ফাঁকে সেই শেখ হাসিনা আমলের মতো একটা আজ্ঞাবহ দুর্নীতি দমন কমিশন করার একটা মনে হয় মনে মনে ইচ্ছা আছে যারা ক্ষমতাসীন রয়েছে। তাহলে কেন দুর্নীতি দমন কমিশন পুনর্গঠন হচ্ছে না? তার মানে অবস্থার কোনো পরিবর্তন হয়নি, যা ছিল তাই আছে। মোস্তাক ভাই, 24-এর গণঅভ্যুত্থান হলো মূলত ছাত্রদের নেতৃত্বে। আপনিও সাবেক ছাত্র নেতা, আপনি ডাকসুর জিএস ছিলেন। এরশাদ স্বৈরাচার বিরোধী দীর্ঘ আন্দোলনের গৌরবজনক ভূমিকা পালন করেছেন, নেতৃত্ব দিয়েছেন। আমি বলতে চাচ্ছি যে ছাত্রদের নেতৃত্বে এত বড় একটা অভ্যুত্থান হয়ে গেল, অথচ বাংলাদেশে এ পর্যন্ত অভ্যুত্থানের পরে একটা গণমুখী বাস্তবমুখী শিক্ষা ব্যবস্থা, শিক্ষানীতি প্রণয়নের ব্যাপারে কোনো উদ্যোগ আমরা দেখছি না। তো একজন সাবেক ছাত্রনেতা হিসেবে, গণঅভ্যুত্থানের নেতা হিসেবে এই ব্যাপারে আপনি কি বলবেন? দেখুন, 1990-এর গণঅভ্যুত্থানের পরে একটা সেকুলার সার্বজনীন বিজ্ঞান ভিত্তিক শিক্ষানীতি করার যে বাস্তবতা ছিল, পরিবেশ, তখনই কিন্তু করা যায়নি। কারণ নির্বাচনে যারা জয়লাভ করেছেন তারা সরাসরি এর বিরোধিতা না করলেও বা তাদের ছাত্র সংগঠন সেই 10 দফায় স্বাক্ষর করলেও তাদের রাজনৈতিক দল তারা মানে ধর্মভিত্তিক শিক্ষা দ্বারা প্রভাবিত ছিল, দুর্বল হলেও। আর শিক্ষানীতি করতে গেলে প্রথমে এটাকে সেকুলার করতে হবে। আজকে গণঅভ্যুত্থানের সুযোগ নিয়ে যারা পেশি শক্তি দেখাচ্ছে, তারা তো এই শিক্ষা নীতির এই সেকুলারিজমের প্রচন্ড বিরুদ্ধে। সেই শক্তিকে রাজনৈতিকভাবে আপনি নিরপেক্ষ না করে, তাদের সাথে একটা সমীকরণে না গিয়ে বা তাদেরকে যৌক্তিকভাবে এই সেকুলার পথে না এনে আপনার শিক্ষানীতি করা সম্ভব হবে না। সরকার এজন্য শিক্ষানীতির সামান্য একটা কমিটি করেছিলেন গণ অভ্যুত্থানের পরবর্তী অন্তর্বর্তী সরকার। সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নেটওয়ার্কের 2 জন সদস্যকে নেওয়া হয়েছিল, কারণ তাদের ভূমিকা ছিল খুবই নির্ধারক। তাদের এই আশ্রয়ে কিন্তু এই বৈষম্য বিরোধী ছাত্ররা অনেক তারা এগিয়ে যেতে পেরেছে। তারা যেহেতু সেকুলার শিক্ষানীতির পক্ষে, প্রচন্ড গোলযোগ করে এই ধর্মভিত্তিক এই শক্তিগুলো সেটাকে অকেজ করে দিয়েছে। নারী সংস্কার কমিশন করা হয়েছিল, তারা একটা প্রস্তাবও দিয়েছিল যে একটা সেকুলার ফ্যামিলি কোড করা, সকল ধর্মের জন্য সমান। সেটাকে তারা নারী শিক্ষা কমিশনকে নিয়ে আগাতে আর সাহসই পায়নি অন্তর্বর্তী সরকার।
কাজে শিক্ষার জন্য তো আমরা অনেক মানে এই বিষয়টা অনেক জটিল হয়ে গেছে। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র নেতৃত্বের একটা বড় অংশ, দেখুন আজকে ডাকসুতে কারা জয়লাভ করেছে, সাধারণ ছাত্রদের ভোটে নির্বাচিত হয়েছে একটা ধর্মভিত্তিক দল, যদিও তাদের নামে তাদের ধর্মভিত্তিক দলের নাম ব্যবহার করেনি, তারা সাধারণ ছাত্র বা এরকম একটা অভিধায় ব্যবহার করেছে। তো ছাত্ররা জানে যে এরা একটা ধর্মভিত্তিক রাজনৈতিক দল, যারা স্বাধীনতা আদর্শকে তারা অস্বীকার করে, তারা মুক্তিযুদ্ধকে সম্মান দেখাতে চায় না, যদিও তারা আনুষ্ঠানিক ইয়ে করেছে শহীদ দিবসে বা 26শে মার্চ। তারপর তো দেখুন তাহলে আপনি একটা সেকুলার ডেমোক্রেটিক শিক্ষা ব্যবস্থা করতে যাবেন, এই ধর্মভিত্তিক দলগুলোকে আপনাকে এনগেজ না করে আপনি তো করতে পারবেন না, তাদেরকে বাদ দিয়ে তো করতে পারবেন না। একটা বিরাট সংখ্যক শিক্ষা একেবারে তৃণমূল থেকে ধর্মভিত্তিক এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আছে, সেগুলো এবং এই সাধারণ বাংলা মাধ্যমের শিক্ষা এবং ইংরেজি শিক্ষা বৃত্তশালীদের জন্য, মোটা দাগে এই 3 শিক্ষা যারা ধারক বাহক, তাদের মধ্যে একটা ঐক্যমত বা ওয়ার্কিং রিলেশন না এনে আপনি শুধুমাত্র বাংলা ভাষা ভিত্তিক শিক্ষানীতি সংস্কার করবেন, আর যেটা ধর্মভিত্তিক শিক্ষা সেখানে সেটা থেকে যাবে, ইংরেজি শিক্ষা যেটা সেখানে থেকে যাবে, তার শিক্ষানীতি হলো না। সব শিক্ষাগুলোকে এক জায়গায় এনে 12 ক্লাস পর্যন্ত একই সিলেবাস পড়ানো হবে, একই মানের হবে, এবং সকল মানুষ বাংলাদেশে সেই শিক্ষাটা পাবে। এটা করবার জন্য আমাদেরকে আরো অনেক প্রস্তুতি, আরো অনেক ব্যাকগ্রাউন্ড প্রিপারেশন যাকে বলি, সেটা করতে হবে। এবং সেটা আপনি আন্দোলন করুন, আলোচনা করুন, পারস্পরিক পথ বিনিময় করুন, এটা একটা লম্বা পথ। যারা আমরা এই ধরনের সেকুলার ডেমোক্রেটিক সার্বজনীন বিজ্ঞানভিত্তিক শিক্ষা চাই, আমাদেরকে এইটার একটা পরিকল্পনা নিয়ে ধৈর্যের সাথে কষ্ট করে আগাতে হবে, তাহলে হয়তো আমরা অদূর ভবিষ্যতে পাবো। এই মুহূর্তে আপনি শিক্ষা কমিশন নিয়োগ আপনি এইভাবে করে 3 ধারা থেকে নিতে হবে, স্বাভাবিক, আপনি কোনো ধারাকে বাদ দিয়ে করতে পারবেন না, এবং সেখানে করতে গেলে দেখবেন যে অমীমাংসিত রয়ে গেছে। আপনি গোজামিল দিয়েও ধর্মভিত্তিক শিক্ষা থেকে কিছু নিলেন, সেকুলার থেকে কিছু নিলেন, ইংলিশ মিডিয়াম থেকে কিছু নিলেন, এইভাবে জোগাখুচুরি করে তো শিক্ষানীতিটা হবে না। কাজে এটা যেটা একটা নিরবিচ্ছিন্ন শান্তিপূর্ণ সংগ্রাম দরকার, মত বিনিময় দরকার, ইন্টেলেকচুয়াল কাজ দরকার, বুদ্ধিভিত্তিক কাজ দরকার, এবং ব্যাপক ছাত্র এবং অভিভাবকদেরকে, অংশীজনদেরকে নিয়ে সেটা একটা লম্বা সময় ধরে করতে হবে। তারপরে আমরা একটা ভবিষ্যৎ সন্ধিক্ষণে কোনো একটা জাতীয় আন্দোলনের অংশ হিসেবে আমরা এই একটা সেকুলার সার্বজনীন বিজ্ঞান ভিত্তিক শিক্ষা এগোতে পারব। ভালো বলেছেন, সুন্দর বলেছেন মোস্তাক ভাই এই জায়গাটাই। তো আমরা আমরা একটা জিনিস নিশ্চয় খেয়াল করছেন যে সমাজে এখন বেকার সমস্যা প্রকট আকার ধারণ করেছে, বেকারত্বের সংখ্যা অসংখ্য। তো তরুণদের কর্মসংস্থানের ব্যাপারে এই মুহূর্তে কি ধরনের পদক্ষেপ নেওয়া যেতে পারে, আপনার কি মতামত? নির্বাচিত হয়ে যারা এসছেন তারা বলেছেন তারা কর্মসংস্থান করবেন, তো কর্মসংস্থানের তো কোনো পরিকল্পনা এখনো দেখা যাচ্ছে না। আপনি বেসরকারিভাবে এই কি বলে বিনিয়োগ করে তাদের মাধ্যমে কর্মসংস্থান করবেন, সেই অবস্থাও তো খারাপ। ধরে নিলাম যে বেসরকারি তারা বিনিয়োগ করবে, কর্মসংস্থান হবে, কোনো বিনিয়োগ তো হচ্ছে না। এখানে সরকারের পলিসি এখনো সেই আগের পলিসিগুলোতেই আছে, পলিসির কোনো প্রগতিশীল পরিবর্তন হয়নি। হয়তো দৃশ্যমান লুটপাট বন্ধ হয়েছে, ব্যাংক লুট একের পর হয়েছিল আওয়ামী লীগের সময়, সেটা এখন হচ্ছে না দৃশ্যত, কিন্তু টাকা পাচার কিন্তু বন্ধ হয়নি। হ্যাঁ, যে সেই টাকা পাচার করে যে আমাদের দেশের সম্পদ নষ্ট হচ্ছে, সেটা কিন্তু হচ্ছে। এবং কর্ম সৃজন করার জন্য সরকারকে সবচেয়ে আগে পদক্ষেপ নিতে হবে। এখানে 1 লক্ষ স্বাস্থ্যকর্মী নেওয়া হবে এটা বলা হচ্ছে। এখন সেই 1 লক্ষ স্বাস্থ্যকর্মী যদি দলীয় কর্মী যারা অযোগ্য, হ্যাঁ, তাদের দলেরই কিন্তু যোগ্য লোক আছে, এবং স্বাস্থ্য সেক্টরে সবাই একটু এই বিষয়ে চিন্তিত যে 1 লক্ষ যদি এই যারা এই তথাকথিত ক্যাডার শব্দটা কিন্তু খুব মহান শব্দ ছিল, যারা নিজেদের স্বার্থকে বিসর্জন দিয়ে নিজেদের মানে আয় রোজগার সংসারকে বাদ দিয়ে সার্বক্ষণিকভাবে রাজনীতি এবং বিপ্লবের কাজ করেন, তারা হচ্ছে ক্যাডার। কিন্তু এই যে 90-এর দশক থেকে ক্যাডার বলতে অস্ত্রধারী সশস্ত্র মাস্তানদের বোঝানো হয়ে থাকে, গুন্ডার কথা বাংলা ভাষায়। এখন এই দলীয় এই মাস্তানদেরকে যদি 1 লক্ষ চাকরি দেওয়ার নামে তাদেরকে বসে বসে বেতন দেওয়া হয়, কাজ তো হবে না। তাদেরই দলের অনেক যোগ্য লোক আছে, যোগ্যতার ভিত্তিতে করা হোক এবং ওপেন টু অল। আপনি যদি
এই নেপোটিজমের মাধ্যমে যদি একজনকে চাকরি দেন, আপনি 100 জনের মধ্যে 99 জনকে শত্রু বানিয়ে ফেললেন। যিনি চাকরি পেলেন তিনি খুশি হতে পারেন সাময়িক, কিন্তু তারপরে তিনিও বলবেন আমি তো এত লক্ষ টাকা ঘুষ দিয়ে চাকরি নিয়েছি। কাজে সেও কিন্তু শেষ পর্যন্ত সেই সরকারের পক্ষে থাকে না, যাদের ছত্রছায়া সে চাকরিটা পেল। আর বাকি তো আপনি 99 জনকে বঞ্চিত করলেন, তারা আপনার শত্রু হলো। তাহলে এই যে দুর্নীতির মাধ্যমে আপনি যে নিয়োগ করেন, সবাই কিন্তু আপনার শত্রু হয়ে দাঁড়াবে। এই ক্ষমতাসীন দল যারা ছিল 24-এর গণঅভ্যুত্থানের আগে, তারা সব জায়গায় লোক ঢুকিয়েছে। তারা কি পেরেছে শেষ রক্ষা করতে? পারেনি। তো এই বর্তমান যারা আছেন তারা অবশ্যই বেকার সমস্যা সমাধান করার জন্য রাষ্ট্রকে সবচেয়ে বড় বিনিয়োগ দিতে হবে। দেখুন, দ্বিতীয় মহাযুদ্ধের পরে মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু খুব একটা ক্ষতি হয়নি, তাদের জমিতে কোনো বোমা পড়েনি, তাদের সৈন্য মারা গেছে অনেক। তারা সরকারের পক্ষ থেকে বড় বড় রাস্তাঘাট করেছে। বিরাট দেশ মার্কিন যুক্তরাষ্ট্র, এক রাজ্য থেকে আরেক রাজ্যে যাওয়ার কোনো সরাসরি রাস্তা ছিল না, অনেক ঘুরপথ ছিল, জলপথ, স্থলপথ, নৌপথ করে। তো তারা সরাসরি বড় বড় রাস্তা করেছে, রানওয়ের মতো করে, যদি বাইসেন্স করে এয়ারপোর্ট বন্ধ হয়ে যায় এই বড় রাস্তা যেন গাড়ি থামতে পারে। দেখুন, সরকার টাকা ঢেলেছে কেন? যে হাজার হাজার মানুষের কর্মসংস্থান যদি হয়, তারা যদি বেতন পায় প্রতি মাসে কাজ করে, তাহলে তারা বাজার থেকে জিনিস কিনবে, একটা মার্কেট তৈরি হবে, যারা প্রডিউস করে, যারা মাল তৈরি করে, তারা বিক্রি করার একটা বাজার পেল, অনেকগুলো চেইন তৈরি হয়ে যায় অর্থনীতিতে সচল হওয়ার জন্য। সরকারের যে ইনভেস্টমেন্ট, সেই ইনভেস্টমেন্টের বহুগুণ বেশি ইকোনমিক অ্যাক্টিভিটি হয়। দেখুন, ইউরোপে ব্রিটেন সহ ওই যে পশ্চিম ইউরোপীয় দেশগুলো, তারা কিন্তু এই চিকিৎসা, শিক্ষা, বাচ্চাদের খাবার ফ্রি করে দিল, যদিও তারা ক্যাপিটালিস্ট লাইনে ছিল। তারা সোশ্যাল ওয়েলফেয়ার করলো। আর ইউরোপের অর্ধেক তো সোভিয়েত মডেলে তারা বেসিক যে মৌলিক বিষয়গুলো তারা সমাধান করেছে। ইউরোপেও কিন্তু সরকারের পক্ষ থেকে টাকা দিয়ে চিকিৎসা বিনা পয়সায় শিক্ষা, যে যদি জনশক্তি প্রশিক্ষিতভাবে তৈরি হয়, জনজীবন সুস্থ থাকে, তারা কাজ করতে পারবে, এবং তারা কাজ সৃষ্টি করলো। যে ইউরোপেও কিন্তু অনুরূপ মার্শাল প্ল্যান বলে, যে মার্কিন যুক্তরাষ্ট্রের মার্শাল, উনি একজন মন্ত্রী বা ছিলেন, উনি সম্ভবত সেক্রেটারি অফ স্টেট, পররাষ্ট্র ছিলেন, আমি যে ভুল না বলে থাকি। তিনি আমেরিকার পক্ষ থেকে টাকা দিলেন পশ্চিম ইউরোপকে, যে তোমরা কর্ম সৃজন করো, কাজ তৈরি করো, পরে টাকাটা উঠে আসবে। ইউরোপে কিন্তু দেখে আজকে কি সুন্দর, ইউরোপের কিন্তু তাদের যোগাযোগ ব্যবস্থা থেকে শুরু করে শিক্ষা, চিকিৎসা সবগুলো গড়ে উঠেছে। সরকার সেখানে টাকা খরচ করেছে প্রথম দিকে, প্রথম 10 বছর, 15 বছর, 20 বছর। এখন তারা অনেক উন্নত, তারা এখন আমাদেরকে করুণা দেখায়, আমাদের দেশ থেকে তারা সমুদ্র সাঁতার দিয়ে সেখানে যেতে চায়। এই যে একটা বাংলাদেশের মতো ক্ষেত্রে, যেখানে আমরা এত মানে সমস্যা, আপনি সরকারের পক্ষ থেকে যেই জায়গায় টাকাটা খরচ করলে কাজের সৃজন হবে, দক্ষ জনশক্তি গড়ে উঠবে, শিক্ষিত জনগোষ্ঠী গড়ে উঠবে, স্বাস্থ্যবান জনগোষ্ঠী গড়ে উঠবে, আপনি 5-10 বছর টাকা ঢালেন, রিটার্ন পেয়ে যাবেন 5 বছরের পর থেকেই, এবং যত বছর যাবে বিনিয়োগ হবে, সেটা বিনিয়োগ হবে, বিনিয়োগ, এই বিনিয়োগের ফলাফলটা আসবে, এবং সেই ফলাফলটা হবে স্থায়ী, চলে যাবে না। ইংরেজিতে আমরা বলি সাস্টেনেবল ডেভেলপমেন্ট, টেকসই উন্নয়ন হবে, এবং আমাদেরকে কেউ আর হারাতে পারবে না। এটা করার জন্য একটা রাজনৈতিক সিদ্ধান্ত দরকার, প্রগতিমুখী, কল্যাণমুখী একটা রাজনৈতিক সরকার দরকার। আমরা আশা করি বর্তমান সরকার এটা করার জন্য তাদের ম্যানিফেস্টোতে বলেছেন। আমি অনেক পলিটিক্যাল অ্যানালাইসিস থেকে সন্দেহ করতে পারি যে এদের দিয়ে এটা হবে কিনা, তারা আগে করেছে কিনা, তাদের কম্পোজিশন কি, সেগুলো আমি রাখলাম পর্দার আড়ালেই, এখন আমি বলতে চাই না। কিন্তু তারা যেন এই আকাঙ্ক্ষাটা ভুলে না যান। দেখুন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে লেবার পার্টি ব্রিটেনে এই কাজগুলো করেছে, ডেমোক্র্যাট পার্টি ইয়েতে আপনার মার্কিন যুক্তরাষ্ট্র এগুলো করেছে। ওরা তো সব পুঁজিবাদী পার্টি ছিল, কিন্তু তারা পুঁজিবাদী ব্যবস্থাটাকে যেন একেবারে ধ্বংস হয়ে না যায়, তারা একটা কম্প্রোমাইজ করে সমাজতান্ত্রিক নীতি আদর্শ থেকে, যেগুলো তাদের জন্য মানে হুমকি হবে না, কিন্তু জনগণকে একটা কল্যাণের দিকে নিয়ে যাওয়া যাবে, সেটা তারা করেছে, কল্যাণ রাষ্ট্র করার চেষ্টা করেছে। হ্যাঁ, বাংলাদেশের এই যে সমস্ত ক্যাপিটালিস্ট বড় বড় দল, একজন তো উচ্ছেদ হয়ে গিয়ে পলাতক আছে, তাদের কার্যক্রম নিষিদ্ধ, আরেকজন ক্ষমতা এসছে, এর বাইরেও কিছু কিছু ছোট ছোট দল আছে যারা ছোট মাঝারি, তাদের মধ্যে যদি এই মানে ন্যূনতম এই বোধটা না আসে,
যে আমরা যদি সাধারণ জনগণের জন্য আমাদের রাষ্ট্রীয় সম্পদকে ব্যবহার না করি, এটা বারবার ২৪শে গণঅভ্যুত্থানের মতো গণঅভ্যুত্থানে আমাদের রাষ্ট্রটাকে ঝাঁকা দিয়ে দিয়ে দুর্বল করবে। এই রাষ্ট্র কিন্তু আর এইভাবে টেকা মুশকিল হবে, সেটা কারোর জন্যই ভালো হবে না, সাধারণ মানুষের জন্য ভালো হবে না। রাষ্ট্র যদি অকার্যকর হয়ে যায়, সাধারণ মানুষ সাফার করবে, আর যারা আজকে ক্ষমতার শীর্ষে পৌঁছেছে তারাও বিপদে পড়বে। কাজে আসুন, যদি আপনারা মনে করেন যে বারবার এরকম ২৪শে মতো গণঅভ্যুত্থান না দেখতে চান, দেওয়ালের লিখনটা পড়ুন। আপনি একটা জনকল্যাণমূলক রাষ্ট্র, আপনাদের সাময়িক যে কষ্ট হলেও সেখানে এসে টাকাটা খরচ করুন, এই আমলাতান্ত্রিক লাল ফিতার বাধা দূর করুন। এই রাজনৈতিক সিদ্ধান্তই আমাদের বাংলাদেশকে সেই ধরনের জায়গায় নিয়ে যেতে পারে, অন্য কিছু না। মোস্তাক ভাই, অনুষ্ঠানটা আলোচনাটা অনেক জমে উঠেছে আপনার সঙ্গে, অনেক প্রাণবন্ত আলোচনা হচ্ছে, কিন্তু সময় স্বল্পতার কারণে আমরা আলোচনাটা আর বর্ধিত করতে পারছি না। তো এই আলোচনাটা আমরা ২টা পর্বে করতে পারি। আজকে প্রথম পর্ব আমরা শেষ করি, আগামীকালকে আমরা আপনাকে আমন্ত্রণ করব আমাদের সঙ্গে মিলিত হওয়ার জন্য। কালকে হচ্ছে আলোচনাটা শেষ হতে পারে, যদি আপনি দয়া করে সময় দেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে আমরা প্রথম পর্বের আলোচনা শেষ করলাম। আগামীকালকে আবার আপনাদের সাথে আমরা মিলিত হব। আমাদের অতিথি থাকবেন মোস্তাক ভাই। দ্বিতীয় পর্বে আমরা আলোচনা অনুষ্ঠানটি শেষ করব আশা করছি। ধন্যবাদ সবাইকে।